আসসালামু আলাইকুম। আজকে লাইভে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য লাইভে চলে আসলাম। আসলে বর্তমান পরিস্থিতি নিয়েই কথা বলবো। যারা আমাদের সঙ্গে যুক্ত হবেন ধৈর্য ধরে আজকে লাইভটা একদম শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, এবং যদি কেউ আমার সাথে যুক্ত হতে চান, লাইভে কথা বলতে চান, সেক্ষেত্রে আপনারা রিকোয়েস্ট দিলে আমি চেষ্টা করব আপনাদেরকে যুক্ত করার জন্য, এবং সাম্প্রতিক বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আমার আজকের লাইভের মূল বিষয়বস্তু হচ্ছে আমরা বাংলাদেশ আর চোখ রাঙানির বাংলাদেশ আমরা আর চাই না। যে বাংলাদেশে আমাদেরকে চোখ রাঙানো হয়, যে দল ক্ষমতায় থাকে সেই দল আমাদের উপর চোখ রাঙায় এবং আমরা কথা বলতে পারি না, আমরা নির্যাতনের শিকার হই, সেই ভয়ের বাংলাদেশ আমরা আর চাই না। সেটা নিয়ে কথা বলবো। একদম আমরা পেছনের কথা থেকে শুরু করব এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো, এবং ভবিষ্যতে আসলে বাংলাদেশের আমরা কি প্রত্যাশা করি সেটা নিয়ে কথা বলবো। যারা আমাদের সাথে যুক্ত আছেন, যদি যুক্তিতর্ক দিয়ে আমাদের সঙ্গে কথা বলতে চান, সেক্ষেত্রে অবশ্যই লাইভে রিকোয়েস্ট দিবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে যুক্ত হওয়ার, এবং অবশ্যই আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। মেইনলি কয়েকটা পয়েন্টে আমি কথা বলবো। হয়তোবা আপনাদের বোরিং লাগতে পারে কখনো কখনো, একটু ধীরে ধীরে বলার চেষ্টা করবো। আপনারা যুক্ত থাকবেন আমার সাথে, এবং আমার কথা ঠিক মতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। যদি ক্লিয়ার শুনতে পান আমি আলোচনা শুরু করব। মূলত আসলে বাংলাদেশের যে রাজনীতি, যে পলিটিক্স আমরা দেখতে পাই ক্রমাগত, আমাদের সেই ব্রিটিশ শাসনামলের পর থেকে আমরা কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ, যারা সাধারণ নাগরিক যারা, তারা কিন্তু ব্রিটিশ শাসনামল থেকেই হচ্ছে শাসন শোষণের শিকার হচ্ছে। যে সরকার যে ক্ষমতায় থাকেন, যখনই যিনি ক্ষমতায় যান তখনই তিনি এই বাঙালির উপরে নির্যাতন শাসন করতে থাকেন। যেভাবে পারে, বিচারহীনতা থেকে শুরু করে যার যেভাবে সুযোগ হয় সে সেভাবেই শাসন শোষণ করতে থাকে, এবং সাধারণ মানুষের কথা বলার স্বাধীনতা থাকে না, এবং সাধারণ মানুষের অধিকারের জায়গাটা থাকে না। আমি সেটা নিয়ে কথা বলবো। যারা যুক্ত আছেন আমাদের সাথে, লাইভটা শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে অন্তত আমরা আপনাদের সাথে আলোচনাটা আরো সুন্দরভাবে করতে পারি। আচ্ছা, যদি কোনো মতামত আপনারা দিতে চান সেক্ষেত্রে কমেন্টে জানাবেন। আমি আপনাদের সঙ্গে কমেন্টেও কথা বলার চেষ্টা করব এবং কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। মূলত বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে সিচুয়েশন, সেই সিচুয়েশন নিয়ে আমরা মূল আলোচনা করব। তার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ডেও যেতে চাই। যেমনটা বলছিলাম যে ব্রিটিশ শাসন আমল থেকেই বাংলাদেশের মানুষ কিন্তু শাসন শোষণের শিকার। যখন যেই সরকার আসে বাংলাদেশে, তখন সেই সরকারই বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন চালায়, তাকে শাসন করে, তাকে চোখ রাঙায় এবং তাকে ভয় দেখায়, তাকে নানানভাবে নির্যাতন করে। ব্রিটিশ শাসন আমলে আমরা দেখেছি কৃষকদের উপরে, নীল চাষিদের উপরে প্রচণ্ড পরিমাণ আমরা দেখেছি নির্যাতন হয়েছে। সেই ইতিহাস আমরা পড়েছি, আমাদের বইয়ে পড়েছি, ছোটবেলায় আমরা পড়েছি। তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে খুব বেশি আমাদের ঘাটাঘাটি করার প্রয়োজন নেই, কারণ আমরা জানি, আমরা ছোটবেলা থেকে এই বইগুলো পড়ে অভ্যস্ত। তো যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমি একটা একটা করে আলোচনা শুরু করব। বর্তমানে যে সিচুয়েশন তৈরি হয়েছে শেখ হাসিনা পদত্যাগ করার পরে, সেই সিচুয়েশনে হচ্ছে আমি শুরু থেকেই কিন্তু সক্রিয় ছিলাম ফেসবুকে, এবং এই আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন অথবা বৈষম্য বিরোধী আন্দোলন যখন শুরু হয় তখন থেকেই আমি আমার ফেসবুকে আমি পোস্ট দিয়েছি বিভিন্ন সময়, এবং বিভিন্ন সময় কথা বলেছি, ভিডিওতে কথা বলেছি। হয়তোবা আমাদেরকে আপনারা অনেকেই সেই সময় দেখেছেন। বর্তমানে পদত্যাগ করার পরে, শেখ হাসিনা পদত্যাগ করার পরে কিন্তু প্রেক্ষাপট চেঞ্জ হতে শুরু করেছে। প্রেক্ষাপটটা কি চেঞ্জ হতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে বিএনপি একটা সমাবেশ ডেকেছে, যেখানে শত শত ছাত্র, শত শত সাধারণ জনগণের একটা জীবন গেল এই সংগ্রামের কারণে। দেশটাকে একজন স্বৈরাচারীর কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য যে ধরনের যুদ্ধ ঘোষণা করেছিল শিক্ষার্থী, সাধারণ ছাত্ররা এবং সাধারণ জনতা, সেই রক্তের দাগ কিন্তু এখনো মোছে নাই। অথচ বিএনপি তাকে, সে যে আসলে কত বড় দল,
কত বড় ক্ষমতাধারী বাংলাদেশে আওয়ামী লীগের পরে বিএনপির একটা বিরাট অবস্থান আছে, সেইটা প্রমাণ করার জন্য আজকে সমাবেশ ডেকেছে এবং সেই সমাবেশ সাকসেসফুলি হয়েছে বলতে গেলে। কারণ হচ্ছে যেহেতু এখানে তার কোনো বিরোধী কেউ নাই, প্রশাসন নাই, নিয়ন্ত্রণের কেউ নাই, প্রশাসন যেহেতু পুলিশ কর্মকর্তারা তারা বিরতিতে চলে গিয়েছে, তারা থানাগুলোতে থাকতে পারে নাই, থানাগুলোতে হামলা করা হয়েছে, থানায় আগুন দেওয়া হয়েছে, তা নিরাপত্তাহীনতার জন্য কিন্তু পুলিশ প্রশাসন তারা দায়িত্ব ছেড়ে চলে গেছে, আমরা দেখেছি। সেই জায়গা থেকে কিন্তু বিএনপি আজকে সমাবেশ ডাকলো। এই সমাবেশ ডাকার কি আসলে কোনো প্রয়োজন ছিল বিএনপির? তার মানে কি আমরা কি যদি বিএনপি কি চাচ্ছে যে আওয়ামী লীগ ঠিক যেভাবে দেশ চালিয়েছে বিএনপি ক্ষমতায় আসলে ঠিক সেভাবেই তারা দেশ চালাবে? আর এইটা যদি তারা করতে চায়, এই ধরনের চিন্তা ভাবনা যদি বিএনপির থাকে, তাহলে সাধারণ জনগণ সেটা মেনে নেবে কিনা, এটা হচ্ছে একটা মূল প্রশ্ন। কারণ যে রাজনীতি বাংলাদেশের মানুষের মুখের ভাষা কেড়ে নেয়, তার স্বাধীনতা থাকে না, তার কথা বলার রাইট থাকে না, এবং আইসিটি আইন দিয়ে যে কথা বলে তাকে একটা কালো আইন, সেই আইনটা করে আওয়ামী লীগ এতদিন সাধারণ মানুষের উপর নির্যাতন করেছে, সাংবাদিকদেরকে তারা আটক করেছে এবং জেল জরিমানা করেছে। সেই ধরনের ব্যবস্থা কি আসলে বিএনপি আবারও বাংলাদেশে নিয়ে আসবে? সেরকম কি আপনারা বুঝছেন কিনা সেটা কমেন্ট করে জানাবেন। কারণ আমরা এই ধরনের চোখ রাঙানিতে আর থাকতে চাই না। আমি বেশ কয়েকটা দেশ ভ্রমণ করেছি এর আগে, ধরেন ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশে, থাইল্যান্ড, মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুর, চায়না পর্যন্ত। তো এই দেশগুলোতে ঘুরে আমার কিছু এক্সপেরিয়েন্স হয়েছে যে উন্নত দেশগুলো আসলে কিভাবে চলে। আমরা তো সবসময় বলি বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে। বাংলাদেশে একটা মেট্রো রেল আর হচ্ছে কয়েকটা ফ্লাইওভার আর পদ্মা সেতু ছাড়া বাংলাদেশের আর উন্নয়ন এই গত 15 বছরে কি দেখেছেন আপনারা? অথচ তাকে বলা হয় যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে, বলা হয়েছে এতদিন। তো সিঙ্গাপুর হয়ে গেছে সেটার প্রমাণ আপনি রাজনীতি যদি বলি, বাংলাদেশে সবসময় চিন্তা করা হয়েছে যে এই বাংলাদেশের যেই বিরোধী পক্ষ যদি কোনো কিছু বলে, সাধারণ মানুষ যদি কিছু বলে, তাহলে তাকে তার মুখ চেপে ধরা হয় এবং তাকে গুম করা হয়। এই যে আয়নাঘরের যে আলোচনা আপনারা শুনতেছেন, আয়নাঘর থেকে এখন অনেকেই বের হচ্ছে, গুম করা হয় মানুষকে, বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ অনেক মানুষ যারা অন্যায় অবিচার যারা মানতে পারে নাই, তারা যখন কথা বলেছে তাদেরকেই গুম করা হয়েছে, গুম করে আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছে। তো এই ধরনের রাজনীতি কি বাংলাদেশে আবার ফিরে আসতে চায়? এই ধরনের রাজনীতি বর্তমান ছাত্র সমাজ এবং ছাত্র জনতা, সাধারণ মানুষ আর দ্বিতীয়বার দেখতে চায় না। এটা হচ্ছে প্রথম কথা। যদি এরকমটা আবার চিন্তা ভাবনা থেকে থাকে, তাহলে বাংলাদেশের মানুষ আবার রাস্তায় নেমে পড়বে এবং আওয়ামী লীগের মতোই অবস্থা হবে বিএনপির। আওয়ামী লীগ আজকে যেরকমটা যে সিচুয়েশন তৈরি হয়েছে, নাকে খত দিয়ে তারা যেমন দেশ ছেড়ে পালিয়েছে, বিএনপির অবস্থাও তাই হবে। এবং আমি একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, বিএনপি যদি চিন্তা করে, বিএনপি অথবা অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো যদি চিন্তা করে যে বাংলাদেশে আমরাও ত্রাসের রাজত্ব কায়েম করব, এবং আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগ তো লুটে পুটে খেয়ে ফেলেছে, হাজার হাজার কোটি টাকা তারা বাইরে পাচার করেছে, আমরাও আমাদের এতদিন ধরে আমরা নির্যাতনের শিকার, আমরাও এটা করতে চাই, জনগণের মাথার উপরে কাঁঠাল ভেঙে আমরা এভাবে খেতে চাই। এইটা যদি করার চিন্তা ভাবনা থাকে, তাহলে বিএনপি আবারও বড় ধরনের একটা ভুলের মধ্যে পড়বে। এটা আমি স্পষ্ট করে বলতে চাই। কারণ হচ্ছে সাধারণ ছাত্র জনতা যারা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, যারা নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু এই জিনিসটা তারা কখনোই মেনে নেবে না। তো দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমি আমার ভিডিওতে আপনারা যুক্ত থাকবেন। আমি আপনাদের সঙ্গে পুরোটা লাইভে আলোচনার চেষ্টা করব যে আসলে কোন কোন বিষয়ে আমরা কথা বলবো। তখন আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমরা আসলে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছি। যারা আমাদের সাথে যুক্ত আছেন, বলবো একটু শেয়ার করে দেবেন। কেউ যদি আমাদের সাথে যুক্ত হতে চান, অবশ্যই রিকোয়েস্ট দিবেন, আমি চাইবো আপনাদের সাথে কথা বলার জন্য। কেউ যদি যুক্তিতর্ক দিয়ে কথা বলতে চান, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে লাইভে নিয়ে আসব। তো যারা আমাদের সাথে আছেন, আমি একটু লাইভটা শেয়ার করে দিই আমাদের পেজ থেকে। ওকে, তো
তো যেটা বলছিলাম যে আজকে সমাবেশ ডেকেছে, যেখানে বিএনপি সমাবেশ ডেকেছিল, যেখানে বিএনপির একদম উচ্চ পর্যায়ের যারা নেতাকর্মী রয়েছেন, যারা নেতৃত্ব অবস্থানে রয়েছেন, যেমন হচ্ছে মির্জা ফখরুল, উনি কথা বলেছেন। সাথে প্রধান অতিথি হিসেবে ছিলেন লন্ডন থেকে তারেক রহমান, আমরা দেখেছি, এবং আমরা দেখেছি খালেদা জিয়াও কথা বলেছে। তো এই যে তারা যে আজকে সমাবেশ ডাকলেন, এবং ঢাকার মধ্যে এমনিতেই ট্রাফিক পুলিশ নাই, দায়িত্ব পালন করছে সাধারণ শিক্ষার্থী, তারা খুব কষ্ট করছে এবং স্বেচ্ছাশ্রম দিচ্ছে তাদের পড়াশোনা থেকে দূরে, যেহেতু তাদের স্কুল কলেজ এখন ভার্সিটি এখন যেহেতু বন্ধ রয়েছে এই অস্থিতিকর পরিস্থিতির মধ্যে, এবং সেই সিচুয়েশনে তারা রাস্তা ট্যাকেল দিচ্ছে। এর মধ্যে আপনারা করলেন একটা সমাবেশ, যে সমাবেশকে কেন্দ্র করে রাস্তাঘাট আবার জ্যাম তৈরি হয়ে গেল, এবং তাদের উপরে আপনারা চাপাই দিলেন রাস্তাঘাটের নিয়ন্ত্রণ করার জন্য। এবং পল্টন এরিয়াতে আমি আজকে ঘুরেছি, পল্টনের পুরো এরিয়াটা, গুলিস্তান, পল্টন, কাকরাইল, শান্তিনগর, এই এরিয়াটা কিন্তু প্রচুর জ্যাম ছিল, এবং সাধারণ বাস, সিএনজি তারা কিন্তু চলাচল করতে পারে নাই। তো সেটা আপনারা এইটা আসলে না করলেও পারতেন। মানে মাত্র বাংলাদেশের এই যে একটা বড় ধরনের একটা সংকট, সেই সংকটে আপনারা আপনাদের নেতাকর্মীদেরকে বরং উল্টা আপনারা ঘোষণা দিয়ে বলবেন যে আপনারা গ্রামে গঞ্জে সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ান, কোনো ধরনের হানাহানি সহিংসতা যেন না ঘটে। সেটা না করে আপনারা কি করলেন, সমাবেশ করলেন নিজেদের একটা বড় একটা জায়গা মানে দেখানোর জন্য। যাই হোক, এই প্রসঙ্গে আমি আর কথা বলবো না। আমি এখন নেক্সট যেটা আসবো, যে সহিংসতা এবং বর্তমানে যে জ্বালাও পোড়াও হচ্ছে এই বিষয়ে। দেখেন, যখন শেখ হাসিনা দেশ থেকে পালালেন, উনি বাংলাদেশের যারা আওয়ামী লীগের অনুসারী ছিলেন, ছাত্রদল, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের যারা ছিলেন, এবং মহিলা লীগ থেকে শুরু করে অনেক যারা তাদেরকে এতদিন ধরে এই যে মানে শেখ হাসিনার উপর ভরসা করে তারা রাজনীতি করেছেন এতদিন, তাদেরকে শেখ হাসিনা কি করলেন, নদীতে গর্তে ফেলে গেলেন। কোনো মানে আগের দিন রাত্রে তারা সিদ্ধান্ত নিয়েছেন, তিনি পদত্যাগ করবেন এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে যাবেন। এই সিচুয়েশনে আপনি কি করলেন, আপনার যারা নেতাকর্মী আছে, আপনার দেশের যারা আপনাকে যারা পছন্দ করেছে, আপনার সাথে যারা রাজনীতি করেছে, যারা আপনার উপর ভরসা করে এতদিন কাজ করেছে, তাদেরকে আপনারা সাগরে ফেলে দিয়ে চলে গেলেন। আর তারা এখন বিভিন্ন জায়গায় মার খাচ্ছে, বিভিন্ন আক্রোশের শিকার হচ্ছে, সহিংসতার শিকার হচ্ছে। এইটা একটা বড় ধরনের, মানে বাংলাদেশের জন্য, আওয়ামী লীগের জন্য, শেখ হাসিনার জন্য একটা বড় ধরনের আত্মঘাতী হয়েছে আমি মনে করি। কারণ হচ্ছে তিনি চাইলেই কিন্তু পারতেন পুরো ব্যবস্থাটাকে সুন্দর করে মানে সিস্টেম করে একটা অর্গানাইজ অবস্থায় রেখে যেতে, যাতে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা না চায়। তার মানে হচ্ছে এটাতে বোঝা যায় যে তিনি চেয়েছেন দাঙ্গা হাঙ্গামা বাংলাদেশে লাগুক, না হলে তিনি এভাবে এই সিচুয়েশনে উনি ব্যবস্থাটা এভাবে যেতেন না। এবং তার সিদ্ধান্তটা যদি পদত্যাগ করতে হতো, তাহলে সিদ্ধান্তটা নিতেও উনি দেরি করেছেন। যদি আরও আগেই সিদ্ধান্ত নিত, যেহেতু ছাত্র জনতা জেগে উঠেছিল, প্রচুর পরিমাণে তারা দাবি দিচ্ছিল, 9 দফা দাবি দেওয়ার পরে তারা 1 দফা দাবিতে গেছে। 9 দফা দাবি দিয়েও কিন্তু 2 দিন তারা কর্মসূচি পালন করেছে। আপনি এর মধ্যেই সিদ্ধান্ত নিতে পারতেন। তো এই সিদ্ধান্তটা আসলে আপনি নেন নাই, এবং সিদ্ধান্তটা নিয়েছেন অনেক পরে। যাই হোক, এই বিষয় নিয়ে আমি আলোচনা করছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে সহিংসতার বিষয়। আমরা দেখেছি যেদিন গণভবনে, যেদিন শেখ হাসিনা চলে গেলেন দেশের বাইরে, এবং আমরা যখন জানলাম উনি পদত্যাগ করেছেন, তখন গণভবনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গণভবনে লুটপাট, ভাঙচুর এগুলো করেছে। সংসদ ভবনে আমরা দেখেছি, এবং শুরু হয়ে গেছে বিভিন্ন আওয়ামী লীগের কার্যালয়, এবং যারা আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন তাদের বাড়িতে হামলা, মাশরাফির বাড়িতে আগুন দিয়েছেন, বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে আগুন দিয়েছেন, থানাগুলোতে অনেকে আগুন দিয়ে থানার পুলিশ নিরাপত্তাহীনতায় তারা ভুগেছে। তো এই যে একটা সহিংসতা আপনারা করলেন বাংলাদেশের মধ্যে, আপনাদের কি একবারও মনে হলো না যে এই দেশটা, আপনারা যারা আসলে হামলা করেছেন, সহিংসতা করেছেন, তারা কি এই আন্দোলনের সাথে ছিলেন শুরু থেকে? আপনারা তো সবাই তখনও পর্যন্ত হয়তো বা আপনাদের নিজেদের জায়গাতে আপনারা নিজেরা বসে বসে মজা নিচ্ছিলেন। ঠিক যখনই দেখলেন অপোজিট পার্টি সে দুর্বল হয়ে পড়েছে, পদত্যাগ করেছে, তখনই আপনি শুরু করলেন লুটপাট, সহিংসতা শুরু করলেন। এই যে ধরনের আচরণ যে আপনারা করলেন সারা বাংলাদেশে, এইটাকে আসলে উচিত হয়েছে?
ইভেন একটা জিনিস দেখেন যে শেখ মুজিবুর রহমান, যিনি, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম একজন পথিকৃৎ, এবং তার অবদানটা আপনারা কি অস্বীকার করতে পারবেন? আমি এর আগেও বলেছি একটা ভিডিওতে যে তার ভাস্কর্যগুলো আপনারা ভেঙে ফেলছেন। তার উপরে যদি বর্তমানে তো সরকার ছিলেন শেখ হাসিনা এতদিন দেশ চালিয়েছে, শেখ মুজিবরের দোষটা কি? আপনারা শেখ মুজিবরের ভাস্কর্যের উপরে কেন এভাবে আঘাত দিলেন? ইভেন 32 নম্বরের শেখ মুজিবরের যে বাড়ি, সেটা একটা জাদুঘর। এখানে অনেক দুর্লভ জিনিসপত্র রয়েছে যেগুলো অনেক মহামূল্যবান। আপনারা 32 নম্বরের বাড়িতেও হামলা করলেন। কারা করেছে সেটা তো আসলে এখন ওইভাবে আমি জানি না, পরবর্তী সরকার এসে সেটা আইডেন্টিফাই করবে কিনা। কিন্তু এই কাজটা আসলে কত ঘৃণিত একটা কাজ হয়েছে সেটা কি আপনারা জানেন? কয়েকটা জিনিস আসলে খুবই বেদনাদায়ক, যে আজকে আপনি যেটা করছেন, আওয়ামী লীগের কার্যালয়ে আপনারা আগুন দিয়েছেন, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে আপনারা মেরে ফেলেছেন, আওয়ামী লীগের যে দলগুলো যারা যে যে এলাকায় যে করেছে তার বাড়িতে হামলা করেছেন, লুটপাট করেছেন। এই জিনিসটা কি আসলে আপনাদের ঠিক হয়েছে? এটা একটা প্রশ্ন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে, যেটা বলছিলাম, যে শেখ মুজিবরের যে ভাস্কর্যগুলো আপনারা ভেঙে ফেললেন, কোনটা কোন জায়গায় থাকবে, কোনটা কোন জায়গায় থাকবে না, এটা পরবর্তীতে গভর্নমেন্ট এসে তারা ডিসাইড করবে যে আসলে শেখ মুজিবরের ভাস্কর্য বাংলাদেশে কোন জায়গায় থাকবে এবং কোথায় কোথায় থাকা উচিত। এবং তারও তো বাংলাদেশের অবদান আছে, তিনিও বাঙালি, এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অন্যতম পথিকৃৎ ছিলেন। উনার স্মৃতিটা কেন আমরা মুছে ফেলতে চাই? এই আক্রোশটা তো আমাদের দেখানো উচিত না। শহীদ জিয়া যিনি ছিলেন, তিনিও যুদ্ধ করেছেন, তিনিও যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তো বিএনপির যদি আমরা বলি যে শহীদ জিয়া, এবং আওয়ামী লীগের যদি বলি শেখ মুজিবুর রহমান, তারা দুজনেই বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন। আপনারা কি কেউ কাউকে ফেলে দিতে পারবেন? যদি আমি ধরি রবীন্দ্রনাথ অথবা কবি নজরুল, দুইজনকেই কি আপনারা মুছে ফেলতে পারবেন পৃথিবী থেকে? উচিত হবে সেটা? তারাও তো এই বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে। তো যাই হোক, এটা একটা আলোচনার বিষয় ছিল। এটা খুবই ঘৃণিত একটা কাজ আপনারা যেটা করছেন। আর আইন শৃঙ্খলার অবনতি হওয়ার পরে যেটা হয়েছে, এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় আমরা দেখতে পাচ্ছি যে ডাকাতি হচ্ছে, লুটপাট হচ্ছে। আমরা কি আসলে বাঙালিদের নিজেদেরকে কি আসলে আমরা রুচিশীল মনে করি? আমরা যে এত এই অবস্থানে আসছি, এই যে একবিংশ শতাব্দীতে আমরা আছি, আমরা অনেক কিছু দেখছি, বহির্বিশ্বের কাছ থেকে শিখছি, নিজেরা বই পড়ছি, আমরা শিক্ষিত হচ্ছি, নীতিবান হচ্ছি, আমরা এই যে লুটপাট করছি। আমি আজকে দেখলাম একটা সবজির দোকানে, সবজি দোকানদার উনি বসে আছেন, সবজি বিক্রি করছেন, তার সবজিগুলো একজন বয়স্ক ব্যক্তি এবং ইয়াং জেনারেশন লুটপাট করে নিয়ে যাচ্ছে। এটা কোন ধরনের রুচি আমি বুঝলাম না, কোন ধরনের মানসিকতা আমাদের? এটাকে আসলে একবারও ভাবতেও আমাদের খারাপ লাগে না যে আমরা একজন শ্রমিক যে কষ্ট করে তার বাচ্চার জন্য, তার হয়তো সংসারের জন্য উনি পরিশ্রম করছেন, উনি সবজি নিয়ে বসেছেন, তার সবজিটাকে আপনারা এভাবে লুট করে নিয়ে যাচ্ছেন। এটা কি আসলে কোনো বিবেকবান মানুষের কাজ? আসলে এই জিনিসগুলো আমাদেরকে এখনই প্রতিহত করতে হবে। যারা আমরা সমাজে, যারা আপনারা আছেন বিবেকবান মানুষ, আপনার রাগ থাকতে পারে, আক্রোশ থাকতে পারে, এতদিন ধরে হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদের উপরে অনেক জুলুম নির্যাতন করেছে। সেই জুলুম নির্যাতনের কারণে হয়তোবা আপনি ভাবছেন যে আমি প্রতিশোধ নেব, প্রতিহিংসা পরায়ণ হয়ে আমি এই কাজগুলো করতেছি। তাহলে এভাবে কি চলতেই থাকবে? প্রতিহিংসার রাজনীতি কি আমাদের চলতেই থাকবে? আমরা কি এই প্রতিহিংসার মধ্যেই থাকবো সবসময়? আমরা কি একটু ভালো হব না? বাংলাদেশের ছাত্র সমাজ যদি আজকে না থাকতো, যারা এই আন্দোলনের সবচেয়ে মূল ভূমিকায় যারা পালন করেছে, সেই ছাত্র সমাজের আন্দোলনের জোয়ারেই কিন্তু আজকে সবাই, ম্যাক্সিমাম মানুষ, বাংলাদেশের মানুষ যারা মুখ খুলতে পারতো না, যারা নির্যাতনের শিকার, তারা সাপোর্ট দিয়েছে। বিএনপি এতদিন কোথায় ছিল? বিএনপির তো কোমর ভাঙা অবস্থায় ছিল। বিএনপি তো এর আগে কোনোদিন আসতে পারে নাই আওয়ামী লীগের সামনে। তাদের তো নেতাকর্মীদেরকে আওয়ামী লীগ সব গ্রেপ্তার করে, আটক করে রেখে দিয়েছিল জেলখানায়, কারাগারে রেখে দিয়েছিল।
আপনারা তো এই আওয়ামী লীগের সামনে আসতে পারেন নাই, তাহলে আজকে আপনি সমাবেশ করে একটা বিরাট অবস্থান দেখাইলেন এবং একটা একটা করে এই যে আজকে আমি দেখলাম যে কয়েকজন নেতাকর্মীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদেরকে যদি ছেড়ে দেওয়াও হয়, তারা যদি নিরপরাধ হয়, তাদের যদি কোনো অপরাধ না থাকে, তাহলে পরবর্তী সেটা একটা প্রক্রিয়া আছে। এখন কোনো সরকার, যেহেতু ডক্টর ইউনূস উনি সম্প্রতি গতকালকে আমরা শুনেছি যে উনি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তার মানে প্রধানমন্ত্রী সমমান ওনার পাওয়ার থাকবে, উনি আসলেন। তার আগ দিয়ে এর মধ্যে দিয়ে সব ধরনের আপনারা এই যারা আটক ছিলেন তাদেরকে আপনারা ছেড়ে দিলেন। তাদের যদি কোনো অন্যায় না থাকে, সেটা একটা প্রক্রিয়া আছে, আপনারা ছাড়েন, কিন্তু সেটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ছাড়তে হবে। তো এই ধরনের আসলে রাজনীতি বাংলাদেশের আমরা দেখতে চাই না, ছাত্র সমাজ এটা দেখতে চায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যেটা বলছি যে আলোচনার বিষয়, আমরা হচ্ছে ক্রমাগত মানে সিরিয়াল বাই সিরিয়াল আমরা একটু বলতে চাই যে বর্তমানে আজকে আমরা দেখেছেন যে ছাত্ররা রাস্তায় নেমেছে, তারা রাস্তা পরিষ্কার করছে, তারা গণভবন পরিষ্কার করেছে, তারা সংসদ ভবন পরিষ্কার করেছে, রাস্তার ট্রাফিক আইন তারা মানাচ্ছে, ট্রাফিক আইন কন্ট্রোল সিস্টেমটা তাদের হাতে নিয়েছে এবং আমরা দেখেছি খুব সুন্দর করে সুশৃঙ্খলভাবে তারা করছে। হয়তোবা তারা ট্রাফিক পুলিশের চেয়ে সংখ্যায় বেশি, কিন্তু তারা কিন্তু আজকে এই হালটা ধরছে দেশের মানুষ পরবর্তীতে যে রাজনীতি যে দেখতে চায়, যে বাংলাদেশে যে সরকার চায়, সেই সরকারের কাছ থেকে তাদের বাংলাদেশের মানুষের কি প্রত্যাশা, সেটা নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম গতকালকে। কয়েকজনের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটা বলেছেন আমি আপনাদের সঙ্গে বলতে চাই, শেয়ার করতে চাই। ভয়ের রাজনীতি, গুমের রাজনীতি এবং কথা বন্ধ করে দেওয়া রাজনীতি, অন্যায় অনিয়ম, দুর্নীতি, ঘুষ এবং অর্থ পাচার, এই ধরনের রাজনীতি বাংলাদেশে আর কেউ দেখতে চায় না। আমি যে কয়েকটা দেশে ঘুরেছি, সেখানে আমি এর আগে একটা ভিডিও আমি করেছিলাম। আমি থাইল্যান্ডের একটা ইউনিভার্সিটিতে ভিজিট করেছিলাম। সেই ইউনিভার্সিটিতে আমি কোথাও দেখি নাই যে কোনো একটা পলিটিক্যাল লিডারের ছবি কোথাও সুন্দর করে সাজানো আছে। পোস্টারে যেমন ঢাকা ইউনিভার্সিটি বলেন, অথবা যে কোনো ইউনিভার্সিটি বলেন, অথবা যে কোনো রাস্তার পাশে বলেন, ফুটপাতের দেওয়ালে বলেন, যে কোনো জায়গায় আপনারা বাংলাদেশে দেখবেন যে পোস্টারে ভরে গেছে অমুক কাউন্সিলর, তমুক কাউন্সিলর, অমুক চেয়ারম্যান, তমুক চেয়ারম্যান, অমুক এমপি, এই সেই এরকম। বাইরের দেশগুলোতে আপনারা যদি উন্নত হতে চান, তাহলে এইগুলো থেকে আপনাদেরকে বেরোতে হবে। কোনো পলিটিশিয়ান, কোনো রাজনীতিবিদ তার নিজেকে এত প্রভাব দেখানোর জন্য, এত কিছু দেখানোর জন্য বাংলাদেশে যেভাবে পোস্টারের পর পোস্টার শোডাউন, আপনারা এলাকার মধ্যে একটা ভীতিকর সৃষ্টি করেন, এই জিনিসটা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। এটা হচ্ছে প্রথম কথা। প্রশাসন নিয়ে যদি আমি কথা বলি, যে যারা পুলিশ, যারা প্রশাসনিক দায়িত্বে আছেন, আমি তাদের বিষয়ে একটু যদি বলি, যে বাংলাদেশের গভর্নমেন্টের উচিত হবে পরবর্তীতে কোনো পুলিশ কর্মকর্তাকে কোনো রাজনৈতিকভাবে কোনো নিয়োগ যেন না হয়। তারা যখন এই যে শূন্য পদগুলোতে, যখন আমি দেখেছি যে শূন্য পদগুলোতে যখন চাকরির জন্য নিয়োগ দেওয়া হয় এবং সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে দেখা হয় যে কে সাপোর্ট করে আমাকে, সে আমাদের দলের কিনা, এইটা দেখার পরে তাকে চাকরি দেওয়া হয়। এইটা হচ্ছে সবচেয়ে বড় ধরনের খারাপ একটা জায়গা। আপনি চাকরি দিবেন, কিন্তু সেই চাকরিটা আপনি কেন দলের, সেটা আপনাকে বিবেচনা করতে হবে। রাজনীতিবিদরা সবসময় আপনারা এই জায়গাগুলো আপনারা তৈরি করেন বাংলাদেশের মধ্যে। এইটা আসলে আমরা কখনোই মেনে নিতে চাই না। যদি আপনারা করতে চান একদম লিগ্যাল ওয়েতে, দেখেন আজকে কি হচ্ছে, আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন বিভিন্ন প্রশাসনিক জায়গায় যারা ঊর্ধ্বতন, যাদেরকে বসানো হয়েছিল, এখন তাদেরকে তারা পদত্যাগ করছে, অথবা মানে ভয়ে তারা পদত্যাগ করতেছে যে আমার হয়তো বা একটা সিচুয়েশন তৈরি হবে, অথবা আর এক জায়গায় হচ্ছে আপনার অনেকেই কি করছে, পালিয়ে গেছে, তারা আত্মগোপনে আছে।
এই সিচুয়েশন কেন হবে? বাংলাদেশের রাজনীতি আপনার চেঞ্জ হবে, ভোটের মাধ্যমে চেঞ্জ হবে, এক দল থেকে আরেক দলের কাছে যাবে। কিন্তু এই যে প্রশাসনের যারা দায়িত্ব পালন করেন, তারা তো জনগণের জন্য, তারা তো জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য, তারা তো বাংলাদেশের সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী তারা সবকিছু শৃঙ্খলা বজায় রাখবে। তাদেরকে নিয়ে টানা হেঁচড়া চলতেছে। এই যে থানাগুলোতে হামলা হয়েছে, তা পুলিশ তারা নিরাপত্তাহীনতায় চলে গেছে। অনেক পুলিশ আমরা দেখেছি যে এই আন্দোলনের সময় অনেক পুলিশ ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে। হয়তোবা এই জিনিসটা হয়েছে যে একটা পলিটিক্যাল এজেন্ডা পূরণ করার জন্যই তাদেরকে ব্যবহার করা হয়েছে। পলিটিক্যাল এজেন্ডা পূরণ করার জন্য কেন তাদেরকে ব্যবহার করা হবে? তারা তো জনগণের স্বার্থে তারা কাজ করে, জনগণের টাকায় তারা বেতন পায়, জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে এখানে রাখা হয়েছে। এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আমাদের সঙ্গে রিকোয়েস্ট দিয়েছিলেন এক ভাই কথা বলার জন্য, আমরা চেষ্টা করব তাকে নেওয়ার, অবশ্য উনি ক্যান্সেল করে দিয়েছেন, দুঃখিত। আমি আলোচনাটা আগিয়ে নিতে চাই। আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন সকল বাহিনীর ক্ষমতা শুধু রাষ্ট্রপতির হাতে থাকা উচিত, প্রধানমন্ত্রীর হাতে থাকবে না, একজন কমেন্ট করেছেন। আচ্ছা, শামিমা আক্তার লাভলি লিখেছেন এই কথাটা আমিও বলতেছি, আইন নিজেরা প্রয়োগ করে এই লোকগুলো বাহির করলো, এই দলগুলো সামনে অন্যায় করলে নিজেদের দলের বলে শান্তি দিবে না। ওকে, আচ্ছা, অনেকেই আমাদের সঙ্গে যুক্ত আছেন, যারা আছেন আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যেটা বলছিলাম যে প্রশাসনে যারা এখন চাকরি করেন, সামনে যারা চাকরি করবেন, এই যে চাকরির সিস্টেমটাই আসলে চেঞ্জ করতে হবে। আমরা দেখেছি যে একটা চাকরি নিতে গেলে এখন অনেক সময় আমরা দেখেছি যে ঘুষ দিতে হবে, লবিং করতে হবে, আমলাদের সাথে লবিং করতে হবে, প্রশাসনে কে আছে, ভাই ব্রাদার কে আছে তাকে ধরতে হবে, না হলে চাকরি হবে না। এবং চাকরি ভাইবা দেওয়ার পরে চাকরিতে যখন হচ্ছে আপনি সিলেক্টেড হবেন, তখন আপনার গ্রামের বাড়িতে অথবা আপনার এলাকায়, আপনার মহল্লায় গিয়ে খোঁজ নেওয়া হবে আপনি কোন রাজনীতি দলের মতাদর্শের, আপনি কোন পলিটিক্স করেন, এইটা আপনার জ্ঞাতি গোষ্ঠী কি করে সেইটার উপরে তারা ফলো করে এবং তার উপরে গিয়ে চাকরি দেয়। এই জিনিসগুলো বাংলাদেশ থেকে একদম চিরতরে দূর করে দিতে হবে, না হলে বাংলাদেশের সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ হবে না। এবং দেখেন এই যে ছাত্র রাজনীতি, ছাত্রদল, ছাত্রলীগ, এই ধরনের যে জিনিসগুলা আমরা দেখি, ছাত্র শিবির, যে যার জায়গাতে থেকে তারা অনেক বড় ধরনের একটা কেওয়াস তৈরি করে, একটা ভয়ের রাজনীতি তৈরি করে। ইউনিভার্সিটিগুলোতে সিট নিতে হলে, হলে শিক্ষার্থীদেরকে সিট নিতে হলে তাদের লিয়াজও করতে হয়, তাদের সাথে পলিটিক্স করতে হয়। আপনারা বিভিন্ন রুমে যে গেস্ট রুমের মধ্যে তাদের মিটিংয়ে যেতে হয়, আন্দোলনে কোনো কিছুতে তাদের সাথে যেতে হয়, না হলে তাদেরকে সিট দেয় না। ভার্সিটিতে তাদেরকে নিয়ন্ত্রণ করা হয়, বিভিন্ন ভয় ভীতি দেখানো হয়, র্যাক দেওয়া হয়, অনেক ধরনের। এই জিনিসগুলো কেন হবে? ছাত্ররা তো ভার্সিটিতে পড়তে চায়, সে কেন ওইখানে গিয়ে এই হাঙ্গামার মধ্যে পড়বে? তো এই জিনিসগুলো আমার মনে হয় যে আমার মনে হয় যে বাংলাদেশ থেকে যদি আপনারা কোনোভাবে এগুলো থেকে আপনারা বিরত না করতে পারেন, বাংলাদেশ থেকে এগুলো দূর না করতে পারেন, তাহলে কিন্তু বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের মানুষ এইভাবেই নিষ্পেষিত হতে থাকবে সবসময়, এবং তারা শোষণের শিকার হবে সবসময়, প্রত্যেকটা টাইমে। যার কারণে আমি সাধারণ যারা ছাত্র, এখন যারা নতুন করে এই বাংলাদেশের স্বাধীনতা আমরা এনে দিয়েছে, যারা আন্দোলন করেছে, তাদেরকে ধন্যবাদ দিতে চাই। এবং তারা যদি সামনের দিনগুলোতে এই জায়গাগুলোতে তারা কথা বলে যে আমরা এই ধরনের রাজনীতি আর চাই না, এই ধরনের বাংলাদেশ আর চাই না, তাহলেই কিন্তু অনেক কিছু আমাদের দেশের সুন্দর একটা ব্যবস্থা তৈরি হবে। এবার আসি যে টাকা পাচার। যেই দল যখনই ক্ষমতায় আসে, তখনই সেই দল চিন্তা করে যে আমি নিজে কতটা কামাই করে নিতে পারবো এই দেশ থেকে, দেশের মানুষের কাছ থেকে, দেশের জনগণের কাছ থেকে, যে আমি কত বড় হ্যাডম হয়ে গেছে আমি বাংলাদেশের বাইরে গিয়ে থাকবো, যে কোনো সিচুয়েশন আমার বাংলাদেশের বাইরে গিয়ে আমার ছেলে মেয়েদেরকে পড়াবো, আমার আত্মীয় স্বজনদেরকে আমি সেখানে রাখবো, খুব আলিশান কায়দায় রাখবো। মানে বাংলাদেশ একটা হচ্ছে এমন একটা দেশ, এই দেশ থেকে লুটে পুটে খাওয়া যায়। এই কারণে আমাদের এইগুলো দরকার। ঘুষ
দুর্নীতির এই জায়গাগুলো যদি কন্ট্রোল না করা যায়, তাহলে বাংলাদেশ থেকে টাকা পাচারটা কখনোই বন্ধ করা যাবে না। আমি দেখছিলাম গতকালকে যে 11 লক্ষ কোটি টাকারও বেশি পরিমাণ টাকা বাংলাদেশ থেকে গত 15 বছরে পাচার হয়েছে। এরা কারা করেছে? এটা অবশ্যই যারা ক্ষমতাসীন ছিলেন তারা করেছে। 11 লক্ষ কোটি টাকা দিয়ে বাংলাদেশে এরকম কয়েকটা পদ্মা সেতু, কয়েকটা মেট্রো রেল, বাংলাদেশে কয়েকটা হচ্ছে আপনার এই যে পানির নিচে দিয়ে যে টানেল করেছেন, সেরকম টানেল বাংলাদেশ কিন্তু আসলেই সিঙ্গাপুর হয়ে যেত। কিন্তু টাকাগুলো আপনারা যেভাবে এই যে বাংলাদেশের রাজনীতিবিদ যারা টাকাগুলো পাচার করেছে, সেই পাচারের টাকাটা মানে যদি পাচারটা যদি না হতো, তাহলে বাংলাদেশের চেহারা কিন্তু এরকম থাকতো না। আজকে যে ডলারের দাম আপনি দেখতে পাচ্ছেন যে কত টাকা, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, যে অবস্থানে গেছে আজকে দ্রব্যমূল্য, সেই অবস্থানে কিন্তু যেত না। তার মানে হচ্ছে আপনারা এই বাংলাদেশকে একটা সোনার ডিম পাড়া একটা হাঁস মনে করেন, যে এই বাংলাদেশে আমি যদি ক্ষমতাসীন হতে পারি, এই বাংলাদেশে আমরা যদি রাজনীতি করতে পারি, তাহলে এই বাংলাদেশ থেকে আমরা চাঁদাবাজি হোক, আমরা এই বাংলাদেশের জনগণের উপরে মাথায় কাঁঠাল ভেঙে আমরা ইচ্ছা মতো ফায়দা নিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। যেমন এই যে দেখেন, দলের লোকজনদেরকে ফেলে শেখ হাসিনা চলে গেলেন, পালালেন, ঠিক আছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল এই যে জিনিসগুলো কিন্তু তারাও করেছে। বিএনপি যখন এর 15 বছর আগে যখন তারা ক্ষমতায় ছিল, তারাও কিন্তু আওয়ামী লীগের মতোই টেকনিক তারা করতে চেয়েছে বাংলাদেশে, এবং তারাও করেছে। তারাও কিন্তু অনেক টাকা পাচার করেছিল ওই সময়। এরপরে আওয়ামী লীগ যখন বিএনপিকে যখন বাংলাদেশের মানুষ আর পছন্দ করছিল না, তখনই কিন্তু আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলো। তো এই যে এই ধারণা যদি রাখেন আপনারা, তাহলে বাংলাদেশে আপনারাও রাজনীতির করার জায়গাটা নষ্ট করবেন। আর অ্যাটলিস্ট এই জিনিসটা যদি আপনারা করেন যে আমরা আসলে পক্ষে বিপক্ষে দুপক্ষে, মানে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু বোঝে যে আসলে আপনি কোন দিকে যাবেন। আজকে কেউ হয়তোবা আওয়ামী লীগে ভোট দিচ্ছে, সে পরের নির্বাচনে সে বিএনপিকে ভোট দিতেই পারে। যখন দেখবে যে না বিএনপিও ভালো না, তখন সে কিন্তু আপনার অন্য দলকে, জাতীয় পার্টিকে ভোট দিবে। আজকে আমি কথা বলছি, যেমন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, তখন আমি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছি, যেগুলো অন্যায় কথা, সেই কথাগুলো আমাদের বলার অধিকার ছিল, বলতে গেছি, বলতে পারি নাই ভয়ে, কিন্তু সবসময় বলতে চেয়েছি। এখন যদি বিএনপি ক্ষমতায় আসে, আমরাও সেটা বলতে চাই। অন্যায়কে অন্যায় বলাটা আমাদের জন্য অধিকার থাকতে হবে। এই যে টেলিভিশনগুলো, সাংবাদিক যারা আছেন, বিভিন্ন সাংবাদিক, আমি স্পেসিফিক মানে বলবো না, বললে আসলে অনেক রকম কথা চলে আসবে, যেহেতু আমি নিজেও সাংবাদিকতা করি। সো অনেক কথা আসে যে টিভি চ্যানেলগুলোতে আজকে হামলা করেছে। আপনারা যারা এই শেখ হাসিনা পদত্যাগের পরে কোনো না কোনো ব্যক্তি, কোনো না কোনো গোষ্ঠী একটা ষড়যন্ত্র করে কিন্তু এই টিভি চ্যানেলগুলোতে আপনার হামলা করেছেন। যে টিভি চ্যানেলগুলোতে হামলা হয়েছে, সেই টিভি চ্যানেলগুলো কিন্তু আসলেই আপনারা দেখেছেন যে একটা রাজনৈতিক দলের, তার মানে আওয়ামী লীগের, তাদের হচ্ছে প্রাধান্য দিয়েই তারা নিউজগুলো সবসময় প্রচার করত, এবং তাদের কোশ্চেনগুলো ছিলই অন্যরকম। আপনারা দেখেছেন যে প্রভাস আমিন, যিনি সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, ফারজানা রূপা সিনিয়র সাংবাদিক 71 চ্যানেলে, ওনাদের প্রশ্নের ধরনগুলো আপনারা কখনো দেখেছেন? যে প্রধানমন্ত্রীকে ওনারা প্রশ্ন করেন। আজকে যে এই যে আপনি যদি বলেন যে 71 টিভিতে আপনার হচ্ছে প্রধানমন্ত্রী যখন চীন সফর থেকে আসলেন, সম্প্রতি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চীন সফর থেকে আসলেন, তখন উনি একটা সংবাদ সম্মেলন করেছিলেন। তখন কিছু সাংবাদিক ওখানে গিয়ে শেখ হাসিনাকে প্রশ্ন করেছিলেন কিছু। সেই প্রশ্নগুলোর ধরনগুলো আপনারা দেখেছেন? তাকে তেল দিয়ে দিয়ে প্রশ্ন করছে। তো এটা কি? প্রভাস আমিন সিনিয়র সাংবাদিক, তিনি প্রশ্ন করেছেন কি আপনারা দেখেছেন? সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতেই কিন্তু শেখ হাসিনা তখন উত্তর দিয়েছিলেন যে মুক্তিযুদ্ধের নাতিপুতিরা চাকরি পাবে নাকি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। তার মানে হচ্ছে মুক্তিযুদ্ধ এবং রাজাকার দুইটাকে উনি
মানে বাংলাদেশে আর কেউ নাই, খালি মুক্তিযোদ্ধা রাজাকার আছে, আর কেউ নাই। ফারজানার উপর প্রশ্নগুলো আপনি দেখবেন যে কি প্রশ্ন, মানে এই প্রশ্ন করার ধরন, তেল মেরে প্রশ্ন করার ধরনটা আসলে বাংলাদেশে সাংবাদিকদেরকে আসলে করা উচিত না। আমি বলি সাংবাদিক, পুলিশ প্রশাসন, কিছু না কিছু জায়গাতেই কিন্তু সবাই, এই যে কিছু কিছু পদ আছে যারা শুধুমাত্র জনগণের কথা বলবে, নিরপেক্ষ হয়ে কথা বলবে, তাদের মধ্যে প্রশাসনের মানুষজন, যারা পুলিশ, র্যাব, আনসার, এই ধরনের যারা প্রশাসনে যারা চাকরি করে, নৌবাহিনী, সেনাবাহিনী থেকে শুরু করে যারা, শুধুমাত্র তারা জনগণের সাথে থাকবে এবং জনগণের কথা বলবে, কোনো রাজনৈতিক দলের সাথে তারা থাকবে না। এবং আমি মনে করি যে যাদেরকে এই চাকরিতে দেওয়া হবে, তাদের রাজনীতি যারা করতে চায় তারা শুরু রাজনীতি করবে, তারা কোনো চাকরি করতে পারবে না। চাকরি করলে তাকে রাজনীতি ছাড়তে হবে, কোনো একটা সাইড তাকে মানে ছাড়তে হবে, এই ধরনের একটা জায়গা তৈরি করতে হবে। এবং যারা গভর্নমেন্ট চাকরি করবেন, সরকারি যারা চাকরি করবেন, তাদেরকেও একই নিয়ম করে দেওয়া উচিত যে আপনি গভর্নমেন্টে চাকরি করবেন মানে হচ্ছে, সরকারি চাকরি করবেন মানে হচ্ছে আপনি সরকারের দালাল না, আপনি জনগণের দালাল। জনগণ আপনাকে বেতন দিয়ে রাখছে, আপনি জনগণের কথা বলবেন, কোনো সরকারের পা চাটবেন না। এই ধরনের নিয়ম বাংলাদেশে থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে এই যেমন আমি যেটা কথা বলছিলাম যে এই কয়েকটা জায়গা এবং সাংবাদিক, এই কয়েকটা জায়গা আসলে নিরপেক্ষ থাকতে হবে। আপনি কাকে ভোট দিবেন, আপনারও তো ভোট দেওয়ার অধিকার আছে, আপনি কাকে ভোট দিবেন সেইটাও গোপন থাকবে। আপনি নিরপেক্ষ মাঠে আপনার আচরণে, বাট আপনি ভোট দিবেন গোপনে। আপনি কাকে পছন্দ করেন, পছন্দ থাকতে পারে, আপনার ভেতরে পছন্দ আছে, আপনি অমুক দলকে পছন্দ করেন, কিন্তু সেইটা আপনার প্রভাব থাকতে পারবে না। আপনি যখন হচ্ছে এই যে সরকার, গভর্নমেন্ট বললো এস আলম গ্রুপের মাধ্যমে ইসলামী ব্যাংক কত কোটি টাকা দিয়ে দিল, সে পাচার করে দিল, এটা এই ধরনের জায়গাগুলো আসলে আমাদেরকে মানে করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। না হলে বাংলাদেশের এই মানে অসামঞ্জস্য, বৈষম্য বাংলাদেশের মধ্যে থেকে যাবে, টাকা পাচারের রীতিটা থেকে যাবে। বাংলাদেশের মানুষ যতদিন, এই বাংলাদেশের মানুষ এভাবে রাজনীতির মাধ্যমে, রাজনৈতিক দলের মাধ্যমে তারা শোষিত হবে, বাংলাদেশের উন্নয়ন হবে না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। যেমন আপনি দেখেন, আমি যে পোস্টারের কথা বলছিলাম, যে কয়েকটা দেশ আমি ঘুরেছি, আমি কোথাও দেখি নাই যে রাজনৈতিক দলের পোস্টার, দেওয়ালে দেওয়ালে পোস্টার, ভার্সিটিতে ছাত্রলীগের মতো কোনো দল আছে, ছাত্র দলের মতো কোনো দল আছে যেখানে শোডাউন দেয় একটি পরপর, নিজেদের অবস্থান জানান দেয়, টিচাররা তাদের সাথে আবার যুক্ত হয়। মানে এইটা আমি কখনোই দেখি নাই ওই সব দেশে, কোথাও নাই। ছাত্ররা ভার্সিটিতে যায় পড়াশোনা করতে, তার একটা রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, সে সেখান থেকে রাজনীতি সে করবে, আস্তে আস্তে সে রাজনীতিতে জড়াবে। কিন্তু মানে এই যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করা, ভার্সিটির পরিবেশ নষ্ট করা, এই জিনিসগুলো যে আপনি দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগানো, শোডাউন দেয়, নিজের অবস্থান যে একজন, আবার ভার্সিটির মধ্যে কোনো কিছু হলে সেক্রেটারি মানে সভাপতির মধ্যে লেগে যায় হাঙ্গামা, দুই পক্ষ হয়ে যায়, মারামারি করে, এই দল সেই দলের সাথে মারামারি করে, হাঙ্গামা করে। এই জিনিসগুলো আসলে আমাদের বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। যদি এটা না হয় তাহলে বাংলাদেশের মানুষ আবার জেগে উঠবে, আবার আপনাদের কোনো না কোনো রাজনৈতিক দল যদি এরকমটা করতে চায়, তাদেরকেও আবার এভাবে নাকে খত দিয়ে দেশ থেকে তখন আপনারা পালাতে বাধ্য হবেন। এটা হচ্ছে মূল কথা। বেশ কিছু কথা আমরা বললাম, যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, অনেকে আমাদের সাথে যুক্ত ছিলেন, এবং আমি আর কথা বলবো না। এক ভাই কমেন্ট করেছেন, মোহাম্মদ হাফিজ ভাই লিখেছেন, মামার জোর, ক্ষমতা এবং টাকার বিনিময়ে বিসিএস এবং বড় বড় চাকরি হয়, এই কারণেই দেশ পঙ্গু হয়ে গেছে। আসলেই তাই। তো যে কথাগুলো বলছিলাম, এই কথাগুলোর বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই আপনার কমেন্টে মতামত দিবেন, এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন সবসময়। ভিডিওটা শেয়ার করে দিবেন সবার মধ্যে। আসলে যদি আমরা এটার সাথে একমত হই, আপনারা কমেন্ট করবেন, একমত না হলেও কমেন্ট করবেন, আমরা পরবর্তীতে লাইভে আবারও আপনাদের সঙ্গে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।